স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনারা শুনবেন অর্ণবী ঘোষ সাহার লেখা গল্প কাজরির মায়া। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখিকা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে থাকেন। বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলেও তার একাধিক গল্প প্রকাশিত আছে। এবছর বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত তার একক গল্প সংকলন নিশীথে একাকিনী। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে ইভান, নীল, সৌমিক, অমিত, পার্থ, রূপম, শুভম, রুবিনা, তৃষা, সুরভি এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে আকাশ পিক্সেলেট। শব্দগ্রহণ অনন্যা। আবহ এবং সম্পাদনায় ফিনিক্স। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প কাজরির মায়া। এদিকে ওদিকে তাকিয়ে দ্রুত রাস্তা পার হয়ে উল্টো দিকের ফুটপাথে এসে দাঁড়ায় মেয়েটা। রাস্তার ওপাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর দিকে এগিয়ে যায় হন্তদন্ত হয়ে। ভাড়া যাবেন? না, এইভাবে যাবে না, অ্যাপ থেকে বুক করতে হবে। আমার কাছে তো সেসব নেই, কি করব? তাহলে সামনে যান, গাড়ি পেয়ে যাবেন, যান, জ্বালাবেন না। মেয়েটা হতাশ হয়ে কপালে ঘাম মোছে। একটা গাড়ি সজোরে ব্রেক কষে ওর পাশে। আরে উঠে এসো, আমরা ওদিকেই যাব। ওটিপিটা বলবেন। ট্রিপ স্টার্ট করার আগে ওটিপির জন্য অপেক্ষা করে সঙ্গীত। পেছন থেকে উত্তর আসে না। কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলে, ওটিপিটা বলুন। 8176। বিরক্তি ভেজা ব্যস্ত স্বরে উত্তর আসে পেছন থেকে। গাড়ি স্টার্ট দিতে দিতে ভ্রু কুঁচকে রেয়ার মিররে চোখ রাখে সঙ্গীত। লোকটা গাড়িতে ওঠার থেকে ব্যস্ত হয়ে ব্যাগের ভিতরে কিছু একটা খুঁজছে, বেশ উদ্ভ্রান্ত লাগছে। সঙ্গীত মাথা ঘামায় না, যা করে করুক। এমনিতেই আউট স্টেশন, তার মধ্যে রাতও হয়েছে, বেশ টেনে চালাতে হবে। না, এমনিতেই এত দূরে রাতের বেলায় ও এড়িয়ে চলে, কিন্তু এখন নিরুপায়। মাথার উপরে খাঁড়ার মতো ঝুলছে উকিলের ফিস, এছাড়া সংসার খরচ, বাড়ি ভাড়া তো আছেই। সংসারের কথা মনে হতেই নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাত্র ২৬ বছরের জীবনে ওর সংসার যাপন মাত্র ৮.৫ মাসের। এই ৮ মাসেই জীবনের তিক্ততা গরল হয়ে একটু একটু করে শেষ করে দিচ্ছে ওকে। চলমান গাড়ির রেডিওতে হালকা সুরে গান চলছে। গানটা শুনতে শুনতে সঙ্গীতের মনটা অন্যমনস্ক হয়ে যায়। এই গানটা যে মিতুলের প্রিয়। ও তো নিজেও খালি গলায় কতবার গিয়ে মিতুলের রাগ ভাঙিয়েছে। বড্ড অভিমানীয় হবে নাই বা কেন? বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে যে। বাড়িতে ওদের কথা না মেনে নেওয়াতে যেদিন মিতুল ঘর ছেড়ে ওর ভাঙা কুটিরের কড়া নাড়িয়েছিল, তখনই সঙ্গীত বুঝেছিল দায়িত্ব বেড়েছে। এই মেয়েকে যত্ন করে রাখতে হবে। সদ্য অনাথ হওয়া সঙ্গীতের তখন সম্বল বলতে বাবার এই একমাত্র টিকে যাওয়া গাড়িটা। আগে ওদের বাড়ির সামনে ৮-৮টা বড় গাড়ি দাঁড়িয়ে থাকতো। বাবার ছিল ট্রাভেলার্স বিজনেস, রমরমিয়ে চলেছে একসময়, কিন্তু হঠাৎ করেই সব শেষ। তাই শেষ সম্বলটুকু নিয়ে নিজেই ক্যাব চালক হয়ে উঠেছিল। আর এই অল্প বয়সী ক্যাব ড্রাইভারের প্রেমে পড়েছিল মেয়েটা। ও তো সবটা জানত। সঙ্গীত যত্নে রেখেছিল ওকে। তাও কেন পারল না? ৮ মাসে সম্পর্কের জাল ছিঁড়ে মেয়েটা এত নির্মম হয়ে উঠল কিভাবে? ডিভোর্স, সঙ্গে এতগুলো টাকার দাবি। পাশের গাড়িটার বিকট হর্নের শব্দে সঙ্গীত ফিরে পেয়ে গাড়ির বেপরোয়া গতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনে। পাশের গাড়ির ড্রাইভার পাশ কাটিয়ে যেতে যেতে সঙ্গীতের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গাল দেয়। সঙ্গীতের কান গরম হয়ে মাথাটা জ্বলে ওঠে, আর চোখে পিছনে তাকায় একবার। লোকটা ফোনের মধ্যে ব্যস্ত, বার কয়েক ফোন করছে যেন কাকে। এই শীতের রাতেও লোকটা ঘামছে। কি কেস কে জানে। আইরোডি কুয়াশা জমেছে গাঢ় হয়ে। এখন সাবধানে গাড়ি চালাতে হবে, হঠাৎ গাড়ি এসে যেতে পারে। সঙ্গীত সতর্ক হয়, কিন্তু বেয়ারা মনটা বেইমানি করে বারবার।
নিজেকে অন্যমনস্ক করতে গাড়ির সিস্টেমে গান বদল করে। সঙ্গে সঙ্গে পেছন থেকে লোকটা ব্যস্ত স্বরে বলে ওঠে, এখানে এখানে সাইড করে দিন, আমি নামবো। সঙ্গীত অবাক হয়ে পেছনে তাকায়। এখানে ড্রপ লোকেশন পৌঁছাতে তো আরো 1 ঘন্টা দেখাচ্ছে। বলছি নামিয়ে দিন, পেমেন্ট করা আছে তো, তবে এত কথা বলছেন কেন? লোকটার অস্বাভাবিক ব্যবহারে সঙ্গীত মনে মনে উত্ত্যক্ত হয়েছিল, তাই আর কথা না বাড়িয়ে গাড়ি থামায়। লোকটা গাড়ি থেকে নেমে সশব্দে দরজা বন্ধ করে হন্তদন্ত হয়ে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে। সঙ্গীত কিছুক্ষণ লোকটার মিলিয়ে যাওয়া দেখে। ওর গাড়ির পাশ কাটিয়ে হুশহাস গাড়ি বেরিয়ে যায় শব্দ তুলে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর গাড়ি থেকে নেমে আসে। গাড়ির বাইরে আসতেই এক রাশ শীতল হাওয়া কাঁপিয়ে দিয়ে যায় তাকে। সিগারেটে টান দিতে দিতে কুয়াশা ছিঁড়ে তীব্র গতিতে ছুটে আসা গাড়িগুলোর আলোর তীব্রতা মাপে। সবার কত বাড়ি ফেরার তারা নেই শুধু ওর। কিসের টানে ফিরবে, কিন্তু ফিরতে যে ওকে ও হবে। আধ খাওয়া সিগারেটে পা দিয়ে পিষে উঠে বসে গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে ইউটার্ন নিয়ে ফিরে যাওয়ার পথ ধরে। কুককুকে কাশিটা আবার শুরু হয়। ডাক্তার মেপে দিয়েছে দিনে 1টা সিগারেট, কিন্তু এখন তো কোনো কিছুরই হিসেব থাকে না। হিসেব রেখেই বা কি হবে। চিন্তার মোড় আবার বাঁক নিচ্ছে সেই একই দিকে। গ্লাভ বক্স থেকে মাফলারটা টেনে এনে গলায় জড়ায় সঙ্গীত। উফ, এই মিষ্টি চেনা গন্ধ। মিতুল কবে কে জানে নিজের অজান্তে গলায় জড়িয়েছিল বোধহয়, অথবা ওর পোশাকের সঙ্গে মিশে। সঙ্গীতের আবার ঘোর ধরে, যেন মনের মাঝে মিতুল উকি দেয় হাসি মুখে। ঠিক তখনই আচমকাকে যেন ছুটে এসে লাফিয়ে পড়ে ওর গাড়ির সামনে। সঙ্গীত সশব্দে গাড়িতে ব্রেক কষে। দ্রুত বেগে ধাবমান গাড়ি ভারী কিছুতে ধাক্কা খেয়ে কিছুটা এগিয়ে স্থির হয়। সঙ্গীত স্টিয়ারিং ধরে কাঁপতে কাঁপতে আর চোখে রেয়ার মিররে তাকায়। দেখে কুয়াশা মাখা পথের মাঝে পড়ে আছে কেউ। দূর থেকেও গোঙানির শব্দটা স্পষ্ট। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে সঙ্গীত। তারপর গাড়ি থেকে নেমে ছুটে যায় সেদিকে। পথের মাঝে মুখ থুবড়ে পড়ে আছে একজন। কানের পাশ দিয়ে গড়িয়ে আসছে রক্তের ধারা। সঙ্গীত আহত লোকটির মুখের দিকে তাকাতেই আঁতকে ওঠে। এ তো সেই লোকটা। সঙ্গীত লোকটাকে দুহাতে ঝাঁকায়, গালে টোকা দেয়। এই যে শুনছেন, তাকান, তাকিয়ে থাকুন। আমি দেখছি, আমি কিছু ব্যবস্থা করছি। লোকটা চোখ মেলে চায়, যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। সঙ্গীত লোকটাকে দুহাতে তোলার চেষ্টা করে, উদ্দেশ্য গাড়িতে নিয়ে যাওয়ার, কিন্তু বুঝতে পারে কাজটা একার পক্ষে সম্ভব নয়। এদিকে লোকটার অবস্থার দ্রুত অবনতি ঘটছে। সঙ্গীত অসহায়ভাবে সাহায্যের জন্য এদিকে ওদিকে তাকায়। এখন রাস্তায় একটাও গাড়ি নেই। নিজের ফোনের কথা মনে পড়তেই ছুটে যায় গাড়ির দিকে। এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করা দরকার, এক্ষুনি। আজ বেনিয়াপুকুর থানায় ব্যস্ততা তুঙ্গে। আজ নতুন বড়বাবু আসবে, তাই থানার মেজবাবু সুকান্ত জানা সকাল সকাল থানায় চলে এসেছেন। সব ব্যবস্থা ভালো করে দেখে নিতে হবে তো। বিষ্ণুবাবু, ফাইলগুলো রেডি করে বড়বাবুর ঘরে রেখে এসেছেন তো? হ্যাঁ স্যার, একদম সব রাখা হয়ে গেছে স্যার। সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, শুধু ওই প্রদর্শনীটার জন্য। ইন্সপেক্টর জানা মাথা নাড়িয়ে কিছু বলতে চায়, তখনই বেজে ওঠে ফোনটা। আরে মুখার্জি, এত সকাল সকাল তোমার থানাতেও বড়বাবু আসছে নাকি? কি বলো, শাহানা সেনও আসছে, উমেন শঙ্করও, উনিও আসবেন? বৌঝো, এবার তো সব ছেড়ে ছুড়ে ওখানে বসে থাকতে হবে। এইসব সেলিব্রিটিগুলো সব আসবেন আর আমাদের হত্যে দিয়ে পড়ে থাকতে হবে। কি মুশকিল বলো দেখি। ঠিক আছে, আমি এখনই একবার গিয়ে দেখে আসছি। না না, অসুবিধা হবে না। সেমন্তী সেনের এক্সিবিশন আর সুকান্ত জানা ঢু মারবে না তা কি হতে পারে? আর এবার তো সব কিছুই আমার দায়িত্ব। ফোন রেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়া ইন্সপেক্টর জানা। হ্যাঁ, নিখিলকে গাড়ি রেডি করতে বলো, এখনই বেরোতে হবে। আর বিষ্ণুবাবু, এর মধ্যে যদি বড়বাবু আসেন তাহলে আমাকে ফোন করে দেবেন। হ্যাঁ স্যার, সে ঠিক আছে,
কিন্তু ইনি অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলবেন বলে অপেক্ষা করে আছে স্যার। কনস্টেবল বিষ্ণু সঙ্গে করে নিয়ে আসেন এক মহিলাকে। মহিলা কাঁদো কাঁদো মুখে মিনতি করে বলে, স্যার, আমার ভাগ্নির কোনো খবর আছে? আজ 2 দিন হয়ে গেল, আপনারা একটু দেখেন। ইন্সপেক্টর জানা উর্দি ঠিক করতে করতে বিরক্ত হয়ে বলেন, আপনাকে কতবার বলেছি যে যদি কিছু জানতে পারি আপনাকে জানাবো, বারবার থানায় এসে খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। মহিলার অস্তিত্ব সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যান ইন্সপেক্টর। হতাশ দৃষ্টিতে বন্ধ হওয়া দরজার দিকে তাকিয়ে থাকেন সে মহিলা। রাত বেশ অনেক। সঙ্গীত ঘর থেকে বেরিয়ে এসে এদিক ওদিকে তাকায়। এ পাড়ায় রাত নামে একটু তাড়াতাড়ি। আশেপাশের ঘরের আলো নিভেছে দেখে পায়ে পায়ে এসে দাঁড়ায় শাটার দেওয়া দরজার সামনে। শাটার তুলে মোবাইলের আলো ফেলতেই ভেতরে ঝকঝক করে ওঠে গাড়িটা। শাটার বন্ধ করে গ্যারেজের ভিতরে দাঁড়িয়ে থাকে চুপ করে। ভীত চোখে নিরীক্ষণ করে গাড়িটা। সামনের বনেটের কিছুটা অংশ তুবড়ে গেছে। গাড়ির এদিকে ওদিকেও টুকটাক আঘাতের চিহ্ন। না, এই গাড়ি গ্যারেজে দেওয়া হয়নি। সেদিন রাতে সেই লোকটাকে নিয়েও হাসপাতালে আর যাওয়া হয়নি সঙ্গীতের। কেন যেতে পারিনি এ প্রশ্নের উত্তর যে সঙ্গীতের কাছেও নেই। সে রাতে গাড়িতে ফোন নিতে আসার পর তারপর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। গ্যারেজের ভেতরে রাখা বালতির জল থেকে 1 মগ জল তুলে গাড়ির সামনের দিকে এগিয়ে যায়। বনেটার সামনের চাকায় চাপ ধরা শুকনো রক্তের দাগ লেগে সঙ্গীত উবু হয়ে বসে মুখ থেকে জল রক্ত লাগা চাকার উপরে ঢালে। জল ঢালতে ঢালতে সে রাতের দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে ওঠে। লোকটা ছটফট করছিল, চারিদিকে রক্ত। তারপর কি হয়েছিল? লোকটা কি বেঁচে আছে নাকি মরে গেছে? যদি মরে যায় তবে তো। সঙ্গীতের কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ে। এই 2 দিন যাবতীয় খবরের চ্যানেল, যাবতীয় খবরের কাগজে চোখ রেখেছে, কিন্তু তেমন কোনো খবর চোখে পড়েনি। সঙ্গীত বালতির জলে ন্যাকড়া ডুবিয়ে ডোলে ডোলে গাড়ির বনেটের রক্তের দাগ মোছে। রক্তের দাগগুলো যেন এঁটুলি হয়ে লেগে আছে, উঠতেই চাইছে না কিছুতে। দাগগুলো না উঠলে গ্যারেজে নিয়ে গেলেই সবাই বুঝে যাবে। সঙ্গীত ক্ষিপ্র হাতে গাড়ি মুছতে মুছতে বিড়বিড় করে বলে, না না, ধরা পড়া যাবে না, কিছুতেই ধরা পড়া যাবে না। সন্দেহজনক সবকিছু ধুয়ে মুছে সাফ করতে করতে রাত হলো অনেক। ফিরে আসার সময় গাড়িটাকে আরেকবার ভালো করে দেখতে গিয়ে থমকে গেল। গাড়ির পেছনের জানালার কাছে ওটা কিসের দাগ? ও ভ্রুভঙ্গি করে এগিয়ে যায় সেদিকে। কাছে গিয়ে চমকে ওঠে। জানালায় রক্ত লাগা হাতের ছাপ। এই শালা, এ হাতের ছাপ এখানে এলো কিভাবে? সঙ্গীত সন্তর্পণে দরজা খুলে জানলার কাঁচের উপর থেকে রক্তমাখা হাতের ছোপ মোছে। দাগ মুছে গাড়ির দরজা বন্ধ করতে গিয়ে খেয়াল পড়ে ব্যাকসিটের নিচে কিছু একটা পড়ে আছে। সঙ্গীত ঝুঁকে পড়ে সেদিকে। সঙ্গে সঙ্গে গাড়ির দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। এ কি, এ দরজা লক হয়ে গেল কেন? সঙ্গীত দরজা খোলার পরিত্রাহী চেষ্টা চালিয়ে যায়। দরজা খোলে না। গাড়ির কাচের উপর আবারও সেই রক্তমাখা হাতের দাগ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। মিডিয়ার বাইট আর আলোর ঝলকানি হাসি মুখে সামলে গাড়িতে উঠে বসেন সেমন্তী রয়। গাড়ির কালো কাচের ওপাশে বহির্বিশ্ব আড়াল হতেই সেমন্তী রয়ের মুখ কঠিন হয়ে ওঠে। চিন্তিত মুখে ফোন বের করে ফোন করে কাউকে। ওপাশ নিরুত্তর। চোয়াল শক্ত করে ফোন নামিয়ে চোখের কোণ চেপে বসে থাকে সেমন্তী। ওর কপালের কাছে ঘাম জমে। কপালে আঙুল ডলতে ডলতে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, এসিটা বাড়াও আর ওষুধের ব্যাগটা এদিকে দাও। জলের বোতল খুলে কয়েক ঢোক জল খেতে খেতেই কোলের কাছে রাখা ফোনটা বেজে ওঠে। উমেদ কলিং। নামটা দেখে ঠোঁটের কোণে হাসি ফোটে ওর। ফোনটা কানে চেপে বোতলের ঢাকনা বন্ধ করতে করতে নিচু স্বরে বলে, হ্যালো, বলো।
ওপাশের গুরুগম্ভীর পুরুষালী স্বর বলে, এক্সিবিশন তো দুর্দান্ত গেল, তারপরেও এত টেন্সড লাগছে কেন? হেমন্তী গলা খাদে নামায়। রাস্কেলটা ফোন ধরছে না, চালাকি করছে আমার সঙ্গে। ওহ কাম অন সিমু, এই সামান্য ব্যাপারটা নিয়ে এত মাথা গরম করলে চলে? ঠিক আছে, আমি দেখছি। ও প্লিজ, তোমাকে আর এসবের মধ্যে জড়াতে হবে না, ওটা আমার হেডেক, তুমি ওদিকটা সামলাও। ওপাশের কণ্ঠস্বরকে আবেগ ঘন শোনায়। জড়িয়ে তো কবেই গেছি সিমু। সেমন্তীর ঠোঁটের কোন হাসির রেশ বনে শান্ত স্বরে বলে, বেশ, সামলাও তবে। আর আমার পাওনা গন্ডা? এক্সিবিশনে তো পরিযায়ী পাখির মতো উড়ে উড়ে বেড়ালে, নাগাল পেলাম কই? সেমন্তী দাঁতের ভাঁজে ঠোঁট পেশে। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। যে অমৃত সুধার মধ্যে পাগল হয়েছি, তার জন্য এইটুকু আস্ফালন সামান্য। তা তোমার ফ্যামিলি টাইমের কি হলো? 1.5 মাস বাদে বাড়ি ফিরলে যে? ভাবছি এবার সন্ন্যাস নেবই নেব, বুঝলে? থাক, হয়েছে, চলে এসো, অপেক্ষায় থাকবো। নিশাচর হয়ে যাব, প্রহরীদের ঘুম পাড়িয়ে রেখো। তৃতীয় নয়নদের ঘুম পাড়িয়ে রাখবো, একদম চিন্তা করো না, তুমি চলে এসো। শহরের উপপ্রান্তে নিরিবিলি এক বিলাস বাসনের সামনে গাড়ি থামে। সেমন্তী গাড়ি থেকে নামে, ঠোঁটের কোণে হাসির রেশ লেগে থাকা অবস্থায়। বাড়ির ভিতরে ঢুকে একমাত্র অপেক্ষারত পরিচালিকার উদ্দেশ্যে বলে, আজ রাতে আর তোমার দরকার নেই, আমি ডিনার করে এসেছি, বাদ বাকি যা লাগবে আমি দেখে নেব। রাত হয়েছে, তুমি তোমার ঘরে চলে যাও। আর হ্যাঁ শোনো, আমি ফোন না করলে কাউকে আসতে বারণ করো। আজকে একটা বিশেষ কাজ নিয়ে বসবো, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। পরিচারিকা ঘাড় নেড়ে প্রস্থান নেওয়ার পর সেমন্তী আকার ঘরে ঢুকে টুকটাক কাজ সামলে ফিরে এসে ফোন থেকে সব কটা সিসি ক্যামেরা অফ করে দেয়। মনে মনে হাসে। নাও, নিশাচর ব্যথে চোখ বেঁধে দিলাম। তারপর গলায় সুরেলা সুর তুলে নিজের ঘরে এসে ঢোকে। মোবাইলে মেসেজ পাঠিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিরীক্ষণ করে কিছু সময় ধরে। আয়নায় ভরা চাঁদের জ্যোৎস্না এসে পড়ে। সেদিকে বিভোর হয়ে তাকিয়ে থাকে বছর 40-এর সেমন্তী। চেহারায় 40-এর আঁচ লাগতে দেয়নি। এখনো এরূপে যে কেউ বিভোর হয়ে সন্ন্যাসী হতে পারে। সেমন্তী গুনগুন করে গান ধরে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, মিউজিক সিস্টেমে নিচু স্বরে গানটা চালিয়ে স্নান ঘরে ঢুকে নিজেকে অনাবৃত করে সেমন্তী শীতল জলধারা সিক্ত করে ওর শরীর। বিলাসবহুল স্নান পাত্রের বুদবুদে গা ভাসিয়ে চোখ বুজে আয়েশ করে থাকে। গানটা বারবার বেজে চলেছে। শুরুর বাঁশির সুরটা কেমন ঘোর ধরাচ্ছে। সেমন্তীর চোখে সুখের তন্দ্রা নামে। স্নানঘরের স্বচ্ছ পর্দা আপনা আপনি দুলে ওঠে। ঘরের আলো নিভে জ্বলে ওঠে। সেমন্তী টের পায় না। টের পায় যখন গানটা বিশুরে বাজে। একটা লাইন বারবার শোনা যায়। সেমন্তীর বিলাসিতার সাগর ছেড়ে উঠে বসে বুড়ো কুচকে তাকায় চারিদিকে। হাত বাড়িয়ে স্নান পোশাক টেনে কোনো মতে গায়ে জড়িয়ে উঠে দাঁড়ায়। তখনই স্নানঘরের মৃদু আলোগুলো দপদপিয়ে ওঠে। একরাশ ভিজে চুল চুড়ো করে বাঁধতে বাঁধতে সেমন্তী গলা তুলে ডাকে, লতা, এই লতা, রাহুলকে ডেকে বলতো একবার মেইন সুইচটা চেক করতে। কথা শেষ করে মনে পড়ে লতাকে সে নিজে আজ রাতের মতো ছুটি দিয়ে দিয়েছে। তবে উপায়? আলোর দপদপানি বিন্দুমাত্র থামেনি তখনও, কিন্তু সেমন্তীর হাতের আঙুল আটকে যায় স্যাঁতস্যাঁতে কিছুতে। চুলের মাঝে জড়িয়ে আছে কিছু, কিন্তু চুল নয়, অনেকটা চুলের মতো। আঙুল বে লিকলিকিয়ে উঠছে সেগুলো। সেমন্তী এক ঝটকায় চুলের ভেতর থেকে আঙুল সরিয়ে নেয়। দুটো হাত সামনে এনে ভয় শিউরে ওঠে। এ কি? সেমন্তীর দু হাতে চাপ চাপ রক্ত। ভয়ে ভয়ে আবার মাথার পিছনে হাত দেয়ও। হাত ভিজে ওঠে রক্তে। সেমন্তী চিৎকার করে ওঠে, কি রক্ত? না! সেমন্তী স্নানঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে ছুটে যায়।
এতক্ষণে দপদপ করতে থাকা আলোগুলো নিভে গেল হঠাৎ। সেমন্তী স্নানঘর থেকে বাইরে এসে বিছানা হাতড়ায়। এখানেই তো রেখেছিল ফোনটা, এখন তো আর কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। সেমন্তী জানলার কাছে ছুটে যায়, চিৎকার করে ডাকে, কেউ আছে? লতা, এই প্রকাশ। উত্তর আসে না। আচমকা অন্ধকার ঘরের ভিতরে বন্ধ মিউজিক সিস্টেমে সেই গানটা বেসুরে বেজে ওঠে, আপনা আপনি কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই। সেমন্তীর মাথা ঝিমঝিমিয়ে ওঠে, টলমলো পায়ে ছুটে বেরিয়ে আসতে চায় ঘর থেকে, কিন্তু অসতর্কতায় দরজায় পাল্লায় ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে। সেমন্তীর ভয়ার্ত মুখের উপর গাঢ় ছায়া এসে পড়ে, একটি অপরিচিত, একটি পরিচিত। মিউজিক সিস্টেমে বেসুরে গান বাজে। সেমন্তী মেঝে আঁকড়ে পালানোর চেষ্টা করে। ঘরের আলো জলে নেভে ছায়াগুলো বিভৎস হয়। সেমন্তী মরিয়া হয়, আরো চিৎকার করে, হেল্প, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। কেউ আসে না। ঘরের নিচে রক্তে ভেজে ঘরের ভেতর মিউজিক সিস্টেমের গানটা একটানা বেসুরে বেজে চলে। ফুরিয়ে আসা শীতের বেলায় চায়ের দোকানে ভিড় জমে। লোকজন শালমুড়ি দিয়ে চায়ের কাপ হাতে তৃপ্তির চুমুক দেয় আয়েশ করে। হাতে হাতে করে বেকারির বিস্কুট বা পাশের দোকানে সদ্য ভাজা পেঁয়াজি, বেগুনি, আলুর চপ। যুক্তিতর্কের আসর জমে ওঠে। বিষয় নেতামন্ত্রীর বাড়ির গুপ্ত সম্পত্তির হদিশ সঙ্গে গুপ্ত সম্পর্ক। একটা চা। সঙ্গীত চায়ের দোকানের কোনায় রাখা বেঞ্চে বসতে বসতে অর্ডার দেয়। আজ শরীরটা কেমন যেন ঝিমঝিম মেরে আছে, গায়ে মাথায় একটা ব্যথা ঝিনঝিনিয়ে ওঠে। ঝিম মারা মাথা যন্ত্রণার উপশম ঘটাতেই চায়ের দোকানে আসা। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে অন্যদিকের বেঞ্চে বসা লোকজনের আলোচনা শুনে একজন হাতে রাখা খবরের কাগজ গুটিয়ে রাখতে রাখতে বলে, আগে খবর শুনেছেন? আজ ভোরে সেমন্তী রায়ের মৃতদেহ পাওয়া গেছে ওর নিজের বাথরুমের ভেতর থেকে। পুরো বডিটা, এখানেও পরকীয়ার গন্ধ আছে। রাত শব্দটা কানে যেতেই সঙ্গীতের মাথাটা আবার ঝিমঝিমিয়ে ওঠে। চায়ের ভার ফেলে সিগারেট ধরেই আনমনে হাঁটে। কাল রাতে গাড়ি বন্ধ করে ফিরে আসার সময় সিটের তলায় একটা কিছু দেখে আবার গাড়ির ভেতর উঠে বসেছিল। বস্তুটা হাতে নিয়ে বুঝেছিল সেটা একটা রুমাল, লেডিস রুমাল। সে রুমালটা হাতে নিতেই গাড়ির দরজাগুলো বন্ধ হয়ে গেছিল আপনা আপনি। তারপর একটা মিষ্টি গন্ধে ভরে উঠেছিল। গন্ধটা মায়াময়, মিতুলের গায়ের গন্ধ। সঙ্গীত আবিষ্ট হয়ে বসেছিল গাড়ির ভেতর। আরে দাদা, দেখে চলতে পারেন না? ভর সন্ধ্যেতে চোখের মাথা খেয়ে বসে আছেন নাকি? আনমনে হাঁটতে হাঁটতে ধাক্কা লেগেছিল যার সঙ্গে, সে এতক্ষণে গালি দিয়ে অনেক দূরে চলে গেছে। সঙ্গীত গায়ে মাখে না। ল্যাম্পপোস্টে হেলান দিয়ে আবার একটা সিগারেট ধরায়। কুয়াশা মাখা জনপথের অন্য প্রান্তে কফি শপের নিয়ন আলোর চোখ ঝলসানি। সুবিস্তৃত কাঁচের জানালার উপাসে গুঞ্জনে মত্ত সঙ্গী, বন্ধু বান্ধব। সঙ্গীতের চোখ নিবদ্ধ হয় একজোড়া মুখের উপর। ছেলেটা কফি মগে চুমুক দিতে দিতে হাত নাড়িয়ে কিছু বলছে, ওপাশের মেয়েটা হাসছে। বাঁ গালে টোল পড়ছে মেয়েটার। ছেলেটা ঝুঁকে এসে নিচু স্বরে বলল, মেয়েটা আবার হেসে উঠল তাতে। সঙ্গীত সিগারেট খেতে খেতে মেয়েটার হাসি মুখ দেখে। দেখতে ভালো লাগে তাই দেখে। আজ বহুকাল বাদে মিতুল হাসছে। এমন প্রাণ খোলা হাসি কতকাল দেখেনি। এই হাসি মুখ দেখবে বলে রোজ এসে এখানে দাঁড়িয়ে থাকা যায়। এই হাসি শেষ কবে দেখেছিল? সেই যেদিন গঙ্গার ধারে বসে দুজনে গান গেয়েছিল। সঙ্গীতের বেসুর ও গলায় গান শুনে খুব হেসেছিল তনয়া। সেদিন নাকি নাকি বিলাসবহুল রেস্তোরাঁর পকেট নিঃস্ব করা বিদেশি কিউজিন সঙ্গীত যখন বউ বেচারা মুখ করে হাত দিয়ে খেয়েছিল সেই দিন? হ্যাঁ, সেদিনই হবে। তারপর থেকে তো ওরা উঠে গেছে অনেকক্ষণ। সঙ্গীত তাও দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা টেবিলের মুখোমুখি থাকা দুটো ফাঁকা চেয়ার দেখে। নিজেকে নিঃস্ব লাগে, হঠাৎ ক্লান্ত লাগে।
আরেকটা সিগারেটে আগুন ধরিয়ে ফেরার পথ ধরে। পথ চলতে চলতে একবার আসবাবের দোকানের সামনে থমকে দাঁড়ায়, তারপর এগিয়ে যায় দোকানটার দিকে। বাইরে দাঁড়িয়ে থাকা সুদৃশ্য ড্রেসিং টেবিলের আয়নায় প্রতিফলিত নিজের প্রতিচ্ছবির দিকে বোবা চোখে তাকিয়ে থাকে। শরীরটা সামনের দিকে নুইয়ে পড়েছে, কেমন সোজা হতে চায় কিন্তু পারে না। চোখের নিচে কালি। বছর 26-এর এই নুইয়ে পড়া ছেলেটাকে চিনতে পারে না। স্যার, ওই যে ভবেশ, ও তো আবার এলাকায় লোকজন নিয়ে বেরিয়ে গন্ডগোল করছে। পারমিশন দেন তো তুলে নিয়ে আসি, এই সুযোগ। কনস্টেবলের কথা কানে তোলে না ইন্সপেক্টর জানা। গম্ভীর মুখে তাকিয়ে থাকে মোবাইল স্ক্রিনের দিকে। কনস্টেবল বোকা বোকা চোখে তাকায় কনস্টেবল বিষ্ণুর দিকে। তখন থেকে স্যার মোবাইলে কি করছে বলতো? এতবার করে কইছি, কথা কানেই তোলে না। স্যার ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন? ইনভেস্টিগেশন কোন কেসের? জয়পুরের কেস কি? বিষ্ণু দেশলাইয়ের কাঠির পিছন দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলল, আরে ধুস, সেমন্তী রায়ের কেসটা, সেমন্তী রায়। কনস্টেবল মাথা চুলকোয়। ওটা আমাদের থানার এখতিয়ারে কোথায়? কাঠির আগায় সুপুরির কুঁচেটা ঠেকেও ঠেকে না। বিরক্ত হয়ে খেঁচিয়ে ওঠে বিষ্ণু। তাহলে তোমার কি? স্যারের ইচ্ছে হয়েছে স্যার করছে, দিদি স্যারের পারমিশন আছে, আর এতে তোমার আমার মাথা খাওয়ানোর দরকারটা কি? হ্যাঁ, আমাদের ঘাড়ের ওপর খাড়াটা না ঝুললেই তো হলো। তা বলে নিজের এত কেস ছেড়ে? আরে বাবা, স্যার সেমন্তী রায়ের বড় ফ্যান, তাই ওইভাবে ওনার মারা যাওয়াটা। এই যে বিষ্ণুবাবু, এদিকে একটু আসুন তো। ইন্সপেক্টর জানার গুরুগম্ভীর স্বরের ডাক শুনে বিষ্ণু কাঠি ছুঁড়ে যন্ত্রের মতো উঠে দাঁড়ায়। এই রে, আবার ডাকাডাকি কেন? দাঁড়ো দাঁড়া, দেখে আসি। টেবিলের সামনে গিয়ে ইতস্তত করে বলে, এই যে ডাকছেন স্যার? ইন্সপেক্টর জানা মোবাইল নামিয়ে ভ্রুম কুঁচকে তাকায়। আচ্ছা বিষ্ণুবাবু, আপনি তো সেদিন এক্সিবিশনের শেষ অবধি ছিলেন, ম্যাডামকে কাছ থেকে দেখেছিলেন। কিছু কি অস্বাভাবিক দেখেছিলেন? মানে কিছু অ্যাবনর্মাল এমন কিছু বিষয়? বিষ্ণু দাঁতের ফাঁকে আটকে থাকা সুপুরির টুকরোকে জিভ দিয়ে ঠেলতে ঠেলতে মনে করার চেষ্টা করে। ব্যাটা খুব ভোগাচ্ছে, তারা দেয় জানা। আহা, একটু তাড়াতাড়ি মনে করার চেষ্টা করুন। হ্যাঁ স্যার, মনে পড়েছে। না স্যার, ওখানে দেখে অস্বাভাবিক কিছু তো মনে হয়নি। এক্সিবিশন ওপেন হলো, সবাই এলেন, তারপর একের পর এক সবাই, ওই নামি দামি লোকজনও এলেন। হল উপচে পড়ছিল স্যার। বক্তৃতা, মালা ফালা পরানো, গাছ ফাছ দেওয়া, এইসবও হলো। এই তো চললো ঘন্টাখানেক। তারপর সারাদিনই এরকম। সন্ধ্যে 7টার সময় প্রেসের সামনে আসেন উনি, তারপর 8টার পর নিজের গাড়িতে করে বাড়িতে ফেরেন। সবই তো ঠিক স্যার, সন্দেহের তো কিছু দেখিনি। ইন্সপেক্টর জানার মুখ আরো গম্ভীর হয়, মাথা নাড়িয়ে বলেন, আরে সেইটাই তো ভাবছি। আমি যতদূর জানি ওনার কোনো শত্রু ছিল না, তা সত্ত্বেও এইভাবে এত নৃশংসভাবে কে খুন করলো? আর শুধু তাই নয়, খুন করার পর দুটো হাত থেকে কবজি কেটে নিয়েছে। দেখে তো মনে হচ্ছে পুরনো কোনো শত্রু, কিন্তু কিন্তু কে সে? স্যার, এদিকে সে আবার এসেছে, অনেকক্ষণ ধরে বসে আছে। একবারটি দেখা করে নিন না স্যার। ইন্সপেক্টর চোখ ঘুরিয়ে প্রশ্ন করে, কে এসেছে? আরে স্যার, ওই ভাগ্নির কেসটা স্যার। জানা বিরক্ত হয়, মাথা নাড়িয়ে বলে, আরে আমি গিয়েছিলাম তো। কি শুনলাম জানো? বললো মহিলা নাকি ভাগ্নিকে প্রতি রাতে জোর করে কাজে পাঠাতো। সেদিনও পাঠিয়েছিল। আমি শিওর মেয়েটাকে বেঁচে দিয়ে যাতে কেউ কিছু বলতে না পারে, তাই থানায় হত্যে দিচ্ছে। আমার এখন এসবের সময় নেই, ফালতু সালা। তবে কি চলে যেতে বলি? জানার কানে আর কথা পৌঁছয় না, নিজের মনেই বলে চলে, আরে এসবের মধ্যে লাভের লাভ কি হয়েছে বলুন তো?
আমাদের বড়বাবু ডিজিকে বলে কেসটার দায়িত্ব আমাকে দিয়েছেন। এ তো ভীষণ ভালো কথা স্যার। তাহলে ওনাকে কি বলি বলুন তো? দাঁড়াও, ফোনটা ধরি। চোখের ইশারায় কনস্টেবল বিষ্ণুবাবুকে দাঁড়াতে বলে ইন্সপেক্টর জানা ফোন করে। হ্যাঁ, কি খবর? কিছু প্রোগ্রেস? আরে এদিকে মিডিয়া তো একেবারে... কি তাই নাকি? আচ্ছা, একদিন আগেই? স্ট্রেঞ্জ। ফোন রেখে কিছুক্ষণ বসে থাকেন ইন্সপেক্টর। বিষ্ণুবাবু বুঝতে পারেন না এখনো ওনার ওখানে দাঁড়িয়ে থাকা উচিত কিনা, তাই ইতস্তত করে বলে, স্যার তবে কি ওনাকে চলে যেতে বলি? ইন্সপেক্টর জানা থুতনিতে আঙুল ঘষে একমনে ভাবতে ভাবতে বলে, হ্যাঁ, কেস জটিল বুঝলে। ম্যাডামের পিয়ের ডেড বডি পাওয়া গেছে। তুমি একবার গাড়িটা বের করতে বলো তো, ওদিকটা ঘুরে আসি। ফেরার পথে জয়পুর ঘুরে আসবো। বড়বাবুকে বলতে হবে তো, সে সকাল থেকে এমনি বসে নেই। ঠিক আছে স্যার, কিন্তু ওই মহিলা... হ্যাঁ, বিকেলের দিকে ওদের একবার আসতে বলে দাও। আর বলো রিসেন্ট মেয়েটার একটা ছবি আনতে। আর শোনো, একেবারে বেশ কড়া করে একবার জেরা করে দেখো তো, ভয় পেয়ে সব বলেও দিতে পারে। গাড়ি বের হলো? আরে কি যে করে না এই নিরেশটা। স্বর্ণাভ বালু তটে পা বিছিয়ে আয়েশ করে বসেছিল অনেকক্ষণ। নীলচে সমুদ্র পা ছুঁয়ে খেলা করে চলেছে আনমনে। নগ্ন কাঁধের উপর নরম আঙুলের স্পর্শ, সঙ্গে শরীরই উষ্ণ ছোঁয়া। আবেশে চোখ বুজে আসছে, কিন্তু হঠাৎই আলতো আঙুলের স্পর্শ ধারালো নখ হয়ে গেঁথে বসল ওর দুই কাঁধের ওপর। আবেশের রেশ মুহূর্তে ছিঁড়ে গেল। ভয়ার্ত চোখের সামনে তাকাতেই বুঝতে পারল মনোরম প্রেক্ষাপট বদলে গেছে বিভীষিকায়। নীলচে ফেনীল সমুদ্রের ধারে পড়ে আছে একটা লাশ। লাশটা ওর সুপরিচিত। লাশের চোখ দুটো খোলা, মুখটা হাঁ হওয়া। সে ভয় সিটিয়ে উঠে বসতেই কাঁদবে কোলের কাছে ঝপ করে এসে পড়ে কবজি থেকে কেটে নেওয়া হাতের টুকরো। ঘুম ভেঙে উঠে বসে হাঁপাতে থাকে উমেদ শঙ্কর। মেয়েটা ঘুমে কাঁদা। বুকের উপর রাখা হাত খোলা ফেয়ারি টেলের বইটা বন্ধ করে রেখে সাবধানে উঠে বসে। ওর হৃদস্পন্দন এখনো দ্রুত, গলা শুকিয়ে কাঠ। ওহ, কি বিভৎস দুঃস্বপ্ন। না না, এভাবে হবে না। নিজেকে শান্ত রাখতে হবে, যেভাবেই হোক। নয়তো পুলিশের নজর থেকে কিছুতেই এড়ানো সম্ভব নয়। পুলিশের কাছে ধরা পড়লে সব শেষ। মান সম্মান প্রতিপত্তি সব শেষ। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে চোখ বুজে নিজেকে শান্ত করে। ধীর পায়ে উঠে টেবিলের কাছে গিয়ে জলের গ্লাসের ঢাকা সরিয়ে জল খাওয়ার সময় কনকনে এক শীতল হাওয়া যেন ঘরের মধ্যে পাক খেয়ে গেল। কেঁপে ওঠে উমেদ শঙ্কর। সব দরজা জানালা বন্ধ, তবে হাওয়া ঘরের ভিতরে ঢুকছে কি করে? তখনই চোখ যায় জানালার দিকের, খোলা জানালার দিকে। জানলাটা হাট হয়ে খোলা। এই জানলাটা খুললো কিভাবে? সব তো বন্ধই ছিল। নিজের মনে বিড়বিড় করতে করতে জানালার দিকে এগিয়ে যায় ও। স্লাইডিং কাচের জানালাটা বন্ধ করার সময় জানালাটা কিছুতে বন্ধ হতে চায় না। উমেদ শঙ্কর বেশ গায়ের জোরে বার কয়েক জানালাটা টানতে গিয়ে দেখেন জানালার চ্যানেলের এক কোণে চুল জমে আছে। আঙুল দিয়ে ঠেলে চুলগুলো সরিয়ে দিতে চায়, কিন্তু পারে না। চারচারে আঠালো এক তরল জমে আঙুলের ডগায়। কি? উমেদ শঙ্কর পরনের রাত জামায় ওর কাঁপা কাঁপা রক্তাক্ত আঙুল মোছে। ঠিক তখনই অন্ধকার কাছের জানালার ওপাশে একটা বিভৎস মুখ গার্হ হয়ে বসে। বিকৃত স্বরে সে হেসে ওঠে।
সেদিন সন্ধ্যা নামার আগে ধ্রুবতারা দেখিয়েছিল অক্ষরেখার পথ। একটা ফুরিয়ে আসা শীতের সন্ধে, একটা না শেষ হওয়া গান। মিতুল, এই মিতুল, মনে আছে এই কবিতাটার কথা? কি ঠান্ডা ছিল না সেদিন, বাপরে। এই তোমার ঘনাদার চায়ের কথা মনে আছে? কি মারাত্মক মিষ্টি দিয়ে চা বানাতো, আর মিষ্টি বেশি হয়েছে বললে খচ্ছে বোম। জানো মিতুল, ঘনাদা আর চা বানায় না, আর কোনোদিনও বানাবে না। লোকটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে কুঁজো হয়ে বসে সঙ্গীত। অন্ধকার ঘরে টিভিটা নিজের মতো খবর শোনায়। সঙ্গীত অন্যমনস্ক হয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বিড়বিড় করে। তোমার মনে আছে মিতুল, সেদিন ভীষণ ঠান্ডা ছিল, তখন প্রিন্সেপ ঘাটে আধার নেমেছিল ছপ করে। তোমার ভীষণ শীত করছিল তখন। তুমি বারবার বলছিলে, একটা কফি নিয়ে এসো প্লিজ। তোমার একটা কথাও আমার কানে ঢুকছিল না তখন। আমি দেখছিলাম তোমার ঠোঁট দুটো কাঁপছে। নিজের ওপর আর নিয়ন্ত্রণ ছিল না আমার, চেষ্টাই করিনি। নরম উষ্ণ এক স্পর্শের অতলে ডুবে যেতে যেতে ভেবেছিলাম, এত সুখ বুঝি পৃথিবীতে আছে। এই হিম শীতল রাতে তোমায় ভীষণভাবে পেতে ইচ্ছে করে মিতুল। দেখো দেখো, আমার গায়ে এখনো তোমার গন্ধ লেগে, আমার এই শ্বাস প্রশ্বাসে শুধু তুমি। সঙ্গীতের শ্বাস গাঢ় হয়ে আসে। বন্ধ ঘরের নিস্তব্ধ বাতাসে বিরোহী চক্ষের শ্বাসসাপের ফনার মতো বিরাজ করে। নিজের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। চোখ বুজে অনুভব করতে চায়, মিতুলকে স্পর্শ পেতে চায়। গাঢ় স্বরে বলে, তুমি আছো? প্লিজ কাছে এসো একবারের জন্য, কাছে এসো। মিতুল আছো? সঙ্গীতের ঠিক কানের কাছে ফিস ফিসিয়ে ওঠে কেউ। সঙ্গীত চমকে ওঠে, নিজেকে গুটিয়ে নিতে বিড়বিড় করে, না 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 আর না। বন্ধ ঘরের ভিতরে বাতাস অজান্তে ভারী হয় ভ্যাপসা গন্ধে। একাকী জেগে থাকা টেলিভিশনের পর্দা সাক্ষী থাকে সেই নিস্তব্ধ রাতের। আজ নিয়ে এই 5 দিন টানায় চক্কর কাটছি। আজ না কাল এই বলে আপনারা আর কতদিন ঘোরাবেন? কনস্টেবল দাস পানির খিলি মুখে পুরে কাঞ্চুলকে বলে, কিছু জানতে পারলে স্যার ফোন করত। আপনারা কি সত্যি কিছু করেছেন? আজ 5 দিন হয়ে গেল, এখনো কোনো খবর দিতে পারলেন না। আর যতক্ষণ না খবর পাবো ততক্ষণ আমি এখান থেকে নড়বো না। আজ বড় সাহেবের সঙ্গে কথা বলে তবে যাব। দাস পানির পিক ফেলে। আপনি খামোকা ব্যস্ত হচ্ছেন কেন? হ্যাঁ, আচ্ছা, রিসেন্টের কোনো ছবি আনতে বলেছিলাম, বোধহয় এনেছেন? সেই কবে থেকে ঘুরছি, আপনারা তো নেননি। এই নেন। এলোমেলো চুলের মহিলাটি হাতের ব্যাগ থেকে সযত্নে একটা খাম বের করে এগিয়ে দেয় দাসের দিকে। দাস হাই তুলতে তুলতে ছবিটা একবার দেখে নিয়ে খামে পুড়ে এলোমেলো চুলের মধ্যবয়স্কা মহিলার দিকে তাকায়। ওর বন্ধু বান্ধবদের ঘরে খোঁজ নিয়েছিলেন কি? আর কতবার বলবো, ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই। ও টাকার যা আছে, এই আমি আছি। আপনারা খোঁজ খবর নিচ্ছেন না কেন? আজকের মধ্যে কোনো খোঁজ এনে দেন তো ভালো, নয়তো আমি এখানেই অনশনে বসবো। সেই মুহূর্তেই বড়বাবুকে দেখে দাস শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ান। বড়বাবু জিজ্ঞেস করেন, কি হয়েছেটা কি? একেবারে সকাল সকাল মাছের বাজার বসিয়ে রেখেছেন কেন? দাস কিছু বলার আগেই মহিলা ছুটে আসেন বড়বাবুর কাছে। হাউমাউ করে বলে, স্যার আমি সাধনা বাড়ুই। স্যার অনেক দিন ধরে থানায় আসছি, এরা আমার কোনো কথা শুনছে না। স্যার
স্যার আপনি কিছু করেন স্যার, আমার ভাগ্নিটাকে খুঁজে পাচ্ছি না স্যার, খুঁজে দেন, আমার ভাগ্নিটাকে খুঁজে দেন। কি হয়েছেটা কি? দাস চোখের ইশারায় মহিলাকে চুপ করিয়ে পরিস্থিতি হালকা করে। স্যার ও কিছু না স্যার, আমি দেখে নিচ্ছি। আসলে জানা স্যার খুব ব্যস্ত তো। নিজের ঘরে বসতে বসতে বড়বাবু জিজ্ঞেস করেন, যে বাইরেটার কি কেস? ও ফালতু কেস স্যার, ভাগ্নিকে বেচে দিয়ে থানায় রিপোর্ট লিখিয়ে গেছে। স্যার তো ইনভেস্টিগেশন করছে। জানা কোথায়? স্যার তো সকালবেলাতেই এসে বেরিয়েছেন ওই যে সেমন্তী সেনের কেসটার জন্য। কিন্তু ওকে যে একবার দরকার ছিল। আসবো স্যার। দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকে আসেন ইন্সপেক্টর জানা। আরে জানা, ভিতরে এসো, তোমার কথাই হচ্ছিল। তুমি তো বিশাল ব্যস্ত। হ্যাঁ আরে না স্যার, আসলে বুঝতেই তো পারছেন, ম্যাডামের তদন্তে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে ওরা, তারপরে এই মিডিয়ার প্রেসার শালা। আচ্ছা আগে বলো তো, তোমার ওই তদন্ত কত দূর এগোলো? স্যার কেস জটিল। প্রথমে ভেবেছিলাম এটা সিম্পল একটা মার্ডার কেস, কিন্তু এখন এই কেসের ভিতরে ঢুকে দেখি এটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। মানে কেসটা ডাকাতি না? সোজা হয়ে বসেন জানা। না স্যার, ডাকাতি না। খুনের 2 দিন আগে থেকে সেমন্তী সেনের পিএকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কাল ওর বডি বালিডাক মর্গে পাওয়া গেছে। স্ট্রেঞ্জ। হ্যাঁ স্যার, এছাড়াও আমার মনে হয় সেমন্তী সেনের সঙ্গে কারোর অ্যাফেয়ার ছিল, চেনা কারোর। কিন্তু সে এতটাই মাথা ভারী লোক, প্রমাণ ছাড়া তাকে জোর করা যাবে না। নম্বর স্ট্রেস করতে দিয়েছি, একবার পেয়ে যাই। ব্যাটা প্ল্যান করে ক্রাইম করে চুপ করে বসে আছে। পুরুষ টু গোপ তা দেয় বড়বাবু। বুঝলাম। তবে দেখো জানা, তোমার এই কেসে ইন্টারেস্ট দেখে আমি সিনিয়রদের সঙ্গে কথা বলে তোমাকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছি। কিন্তু এদিকের কেসগুলোর জন্যও তো তোমাকে কিছু ভাবতে হবে। আর তুমি যদি সামলাতে না পারো তবে... না না স্যার, আমি দেখে নিচ্ছি, আপনাকে চিন্তা করতে হবে না। বেশ, না করতে হলেই ভালো। বড়বাবু ফাইলে মনোনিবেশ করেন। ইন্সপেক্টর জানা দরজা ঠেলে বাইরে আসেন। চেয়ারে উদ্ভ্রান্তের মতো বসে থাকা মহিলাটার দিকে তাকিয়ে বেশ কড়া স্বরেই বলে, ছবি দিয়ে দিয়েছেন তো, তাহলে বসে আছেন কেন? ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে নেব। সাধনা হাতের ব্যাগ খামচে ধরে উঠে দাঁড়ায়। আর যদি ওর খোঁজ না পাই, আমি এখান থেকে নড়বো না, এই বলে দিলাম। জানার মাথা গরম হয়েই ছিল। প্রমোশন হওয়ার কথা সামনে, বড়বাবু কথায় কথায় এখন সেই প্রচ্ছন্ন হুমকি দিয়ে বেশ কাজ চালিয়ে নিচ্ছেন। আর এদিকে এই মহিলা মাথার ভেতরে ঝাঁ ঝাঁ করে ওঠে। জানা সরু চোখে তাকায়। আপনার যা করার করুন, এখানে বসে থাকুন, চলে যান, যা ইচ্ছে করুন। তারপর চোখ বুজে নিজেকে শান্ত করে মোবাইল গ্যালারিতে সদ্য পাঠানো কিছু ছবি স্ক্রোল করতে করতে বলে, একটা চা দাও তো কড়া করে। আর বিশুদা, এই ছবিগুলো প্রিন্ট করিয়ে আনো। বিষ্ণু এসে মোবাইল নিতে নিতে বলে, ওই মহিলাও আজকে ছবি দিল স্যার। বেশ, আশেপাশে থানায়, হসপিটালে আর একবার পাঠিয়ে দাও। কোনো খবর পেলেই জানিও, মর্গে একবার দেখতে হবে। বিষ্ণু মোবাইল হাতে নাড়াচাড়া করে। এই ছবিগুলো? ওই জিনিসগুলো পিয়ের বডির সঙ্গে পাওয়া গেছে। ছবিগুলো কাছেই থাক, ইনভেস্টিগেশনে লাগবে। জানা ফাইলে মুখ গোজে। ফোন বাজে। ব্যস্ত থানা ব্যস্ততর হয়, লোকজনের ভিড় বাড়ে। দিন গড়িয়ে সন্ধে নামে, সন্ধে গড়িয়ে রাত। থানার এক কোণে বসে থাকা সাধনা বারুইয়ের কথা কারোর মনে থাকে না। সাধনা বসে থাকে। বসে থাকতে থাকতে ঝিমিয়ে পড়ে, পেটে খিদের জ্বালা ধরে। পুলিশের জটলা দেখি মুখের নাল মুছে ছুটে যায় খবর জানতে। কেউ খবর জানায় না। অনেক রাতে সাধনা বাড়ি ফেরে। বস্তির কুকুরগুলোর পিছু পিছু আসে। সাধনা ক্লান্ত পায়ে ভাঙা দরজা ঠেলে ঘরে ঢোকে। কুকুরগুলো ভাঙা দরজায় গন্ধ শোকে। সাধনা চোখ মুছে জল দিয়ে থম মেরে বসে থাকে কিছুক্ষণ। বাইরে শারমীয় দল কুঁই কুঁই করে। সাধনা রান্নাঘরে গিয়ে ভাত মাখে। মাখা ভাত দলা পাকি একে একে তুলে দেয় শারমীয়দের মুখে। চুপ করে বসে ওদের খাওয়া দাওয়া দেখে। খাওয়া দাওয়া শেষ হলে ঘরে ঢুকে ভাঙা দরজার আগুল তোলে।
তক্তা বসে শুয়ে টালির চালের দিকে তাকিয়ে আবুল তাবুল ভাবে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। সাধনা অবাক হয়ে উঠে বসে। এত রাতে কি ওর দরজা এসে দাঁড়ায়নি কখনো। পায়ে পায়ে গিয়ে দরজা খোলে, আর দরজা খুলে চমকে যায়। আয় 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 আয়, এনে এনে খা খা খা, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, আয় আয় আয়, খেয়ে নে খেয়ে নে। পরিচিত গলার স্বরে এদিক ওদিক ছুটে আসে নিরির দল। সঙ্গীত সযত্নে খাবার সাজায় ওদের সামনে। নিরিগুলো মাথা উঁচিয়ে চিৎকার করে। সন্ধেবেলার পথ চলতি লোক ঘাড় ঘুরিয়ে দেখে। সঙ্গীত তারা দেয়, নে নে নে, খেয়ে নে খেয়ে নে। রাত বিরেতে ঘরের পাশে ঘুরে চিৎকার করবি না বলে দিলাম। খেয়ে নে, যা এক্ষুনি খেয়ে নে। সঙ্গীত কিছুক্ষণ অপেক্ষা করে সরে আসে সেখান থেকে। আজ ওর মন মেজাজ ভালো নেই। পাড়ার লোকের সঙ্গে হয়ে গেছে এক পশলা। সে একা মানুষ বলে যা খুশি তাই বলবে। ও ছেড়ে দেয়নি, থানায় গিয়ে রিপোর্ট লিখিয়ে এসেছে। পাড়ার মোড়ে চায়ের দোকানে একটা জটলা। সঙ্গীত দু এক মুহূর্ত কি যেন ভাবে, তারপর পাশ কাটিয়ে চলে যেতে গিয়ে দাঁড়ায় সেই লোকগুলোর সামনে। শহরের কিছু কিছু পানশালার আসর জমে মধ্যরাতে। পুলিশ রীতিনীতির ঊর্ধ্বে উচ্চবিত্তদের বিলাস বাসর। এমনি এক বাসরে সামিল হয়েছিলেন উমেদ শঙ্কর, কিন্তু আজ তাকে খানিক বিপর্যস্ত দেখাচ্ছে। বার কয়েক ঘাম মুছে হাতে ধরা উষ্ণ পানীয়তে চুমুক দেন। ও কি হাতের পেয়ালা খালি কেন উমেদ বাবু? মদিরার অভাব নাকি নেশাতুরতার? হ্যাঁ, আরে না না, আমার সেবন এমনিতেই কম, তাছাড়া বয়সও বাড়ছে। টুকটাক কথাবার্তা চলে। উমেদ শঙ্কর কথাবার্তার উৎসাহ পায় না। তার অবচেতন মনে একটাই কথা চরকির মতো পাক খায়। বারবার পুলিশ ফোন করে আজ খোঁজ খবর নিয়েছে, এখনো বলেনি, তবে আজ বা কালকের মধ্যে থানায় যেতে হতেও পারে। তারপরেই সব জানাজানি হয়ে যাবে। আর তারপর উমেদ শঙ্করের শরীর আবারও ঘামে ভিজে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয়। চেনা মুখের পরিচিতি এড়িয়ে নিজেকে আড়াল করে নিয়ে যায় ওয়াশরুমে। আয়না নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে থাকতে থাকতে দুই চোখ বুঝে সঙ্গে সঙ্গে ওর বন্ধ দুপাতার আধারের মাঝে ভেসে ওঠে রক্ত ভেজা বিভৎস এক মুখ। দ্রুত চোখ খুলে মুখে ঘাড়ে জলের ঝাপটা দিতে থাকে। ঘাড়ের শিরাগুলো ফুলে উঠেছে। শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর। নিজের চুল খামচে ধরে মনে মনে ঠিক করে, না না না, আমি আর পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে, অনেক দূরে। চোখ খুলতেই সবকিছু অন্ধকার হয়ে যায় মুহূর্তে। ঠিক ওর কানের পাশে কেউ যেন অশরীরী স্বরে বলে ওঠে, তাই নাকি? কোথায় যাবি? কে কে? উমেদ শঙ্কর উন্মত্তের মতো চিৎকার করে, কিন্তু প্রশ্নের উত্তর আসে না। শুধু অন্ধকার প্রক্ষালন কক্ষের দেয়ালে জোনাকির মতো সহস্র লাল চোখ যেন এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে। বুকের বাদিকে চিনচিনিয়ে ব্যথা ওঠে। উমেদ শঙ্কর নিজেকে বোঝায়, না 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 না, সব মনের ভুল, মনের ভুল, কিছুই নেই, কিছুই না। তখনই বাইরের দরজায় টোকা দেয় কেউ। সঙ্গে সঙ্গে কক্ষের আলো জ্বলে ওঠে। সময় নষ্ট না করে দরজা ঠেলে বাইরে এসে ফোন করে একমাত্র বন্ধু সাইকোলজিস্ট রাজদীপ সান্যালকে। হ্যালো হ্যালো রাজদীপ। হ্যাঁ বলো। আমি আবার ওসব দেখতে পাচ্ছি। তুমি কি ড্রিঙ্ক করেছো? হ্যাঁ, ওই এক পেগ, কিন্তু কিন্তু বিশ্বাস করো আমার নেশা হয়নি। আমি ভুল দেখিনি। আচ্ছা আচ্ছা, তুমি আগে শান্ত হও। না 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 না, আগে বলো, আমি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ, আমি পাগল হয়ে যাচ্ছি। ভীষণ ভীষণ ঘাম হচ্ছে, আর নিঃশ্বাস নিতে পারছি না। তোমার কাছে মেড আছে তো? না, আমি আনিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উমেদ, আগে শান্ত হও, একটু ফাঁকা জায়গায় যাও, একটু স্পেশিয়াস কোথাও।
দেখো তোমার আশেপাশে কোনো স্পেস আছে। উমেদ এদিক ওদিক তাকায়। পানশালার পেছনের দিকটা বেশ ফাঁকা ফাঁকা। ফোন কানে চেপে সেদিকে এগোয়। গিয়েছো? এবার বসে পড়ো, বডি একেবারে রিল্যাক্স, বড় করে শ্বাস নাও, ইনহেল এক্সেল। উমেদ শ্বাস নেয়, একবার দুবার বারবার। মাথার ভেতরে দপদপানিটা স্তিমিত হয়ে আসে ধীরে ধীরে। ফোন কেটে ঘাসের উপর পা ছড়িয়ে চোখ বুজে বসে থাকে বেশ কিছুক্ষণ। বেশ লাগছে, কিন্তু চারিদিক নিস্তব্ধ। ঝিঝির ডাক অনেক দূরে দু একটা গাড়ির শব্দ তুলে মিলিয়ে যাচ্ছে। পানশালা থেকে ভেসে আসছে মৃদু এক তান। উমেদের ঝিমুনি লাগে। মনে হয় এই এক বুক আধারের মাঝে নরম ঘাসের ওপর শুলেই ঘুমিয়ে পড়তে পারবে এক্ষুনি। চোখে ঘুম জড়িয়ে আসার আগের মুহূর্তে ওর মনে হয় ঘাসের উপর বিস্তৃত দুই পায়ের মাঝে কিছু উপস্থিতি অনুভব করে। প্রতিবর্ত ক্রিয়ায় হাত চলে যায় সেদিকে। স্যাঁতস্যাঁতে শীতল কিছু হাতে ঠেকতে চমকে উঠে তাকায় সেদিকে। এক রাশ কালো চুলের জটলা, দলা পাকানো একটা মাথা, মুখ গুজে আছে দু পায়ের মাঝে। শিউরে উঠে উমেদ দু হাতের উপর ভর দিয়ে পিছু হটতে থাকে। চলে যা, চলে যা সালা, আমি ভয় পাই না, যা। সে অবয়ব নিশ্চল, ফ্যাকাশে মনিহীন চোখে তাকায় ওর দিকে। ফ্যাকাশে ঝুলে পড়া ঠোঁটে হাসে, তারপর সরীসৃপের মতো এঁকে বেঁকে বুকে চড়ে বসে। কানের কাছে মুখ এনে হিসপিসিয়ে বলে, উমেদ শঙ্করের দুই চোখ ঝাপসা হয়ে আসে, শরীর অবশ। জড়ানো স্বরে বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। অবয়ব গাঢ় হয়ে আসে ওর মুখের কাছে। ও দেখে একটা পরিচিত বিভৎস মুখাবয়ব, আর অন্যটা বুকের ভেতর ব্যথাটা আবার চিনচিনিয়ে ওঠে। অশরীরী আকাশ বাতাস কাঁপিয়ে হাসে। উমেদ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগের মুহূর্তে মাথায় বিভৎস ব্যথা অনুভব করে। আর একটা চা কড়া করে। চেয়ারে বসে ঢলতে থাকা কনস্টেবলটি লাল মুছে উঠে দাঁড়ায়। ইন্সপেক্টর জানা আবার ল্যাপটপে মুখ গোজে। ল্যাপটপে ফুটে ওঠা দৃশ্যটার বিভৎসতা দেখে আরেকবার শিউরে ওঠে। লোকটা মারা গেছে, মুখ নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো যেন ফেটে বেরিয়ে আসবে। কবজি দেখে হাত গায়ে। এমন নামী শিল্পীর কি পরিণতি! সাসপেক্ট লিস্টে এই ছিল সবার আগে, তবে একে খুন করলো কে? আর এক কোনো সূত্র? তাই কি? তবে তবে মৃত্যুগুলো একরকমভাবে হয়েছে। হাতগুলো কবজি থেকে কেটে নিয়েছে, কিন্তু কিন্তু কেন? কি মেসেজ দিতে চায় সে? এই সময় বিষ্ণুবাবু ফাইল হাতে ভিতরে আসেন। স্যার, একটা ব্যাপার দেখে জানাতে এলাম। কি ব্যাপার? এই দেখুন স্যার, প্রায় 2 বছর আগে সেমন্তী সেনের নামে একটা রিপোর্ট দারিজ করা হয়েছিল কাজীপাড়ার থানায়। এই দেখুন, যদিও দিন 2-এর মধ্যেই সেই রিপোর্টটা তুলে নেওয়া হয়েছিল স্যার। ইন্সপেক্টর জানা গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখে। বিষ্ণুদাস বিড়বিড় করে, এই উমেদ শঙ্কর লোকটা মোটেও ভালো ছিল না। 2-একটা রটনা ওনাকে নিয়েও আছে। হতে পারে কেউ। জানা দু হাতে চোখ চেপে ধরে দুলে দুলে কি যেন ভাবে, তারপর বলে, শোনো, কয়েক বছরে ওই এলাকা আর আশেপাশের এলাকার সব মিসিং ফাইলগুলো ভালো করে চেক করো। দেখো তো, যদি কোনো লিঙ্ক পাও তাহলে আমাকে জানাও। আর হ্যাঁ, কখন বলেছিলাম ওই সিসিটিভি ফুটেজগুলো রেডি করতে, করেছো? এই যে স্যার, সব রেডি। গরম চায়ে চুমুক দিতে দিতে ফুটেজে চোখ রাখে জানা। একদিনের মধ্যে কেস সলভ করতে হবে, ডিজির করা হুকুম।
এক নাগারে তাকিয়ে থাকতে থাকতে ঝিমুনি লাগে। হঠাৎ একটা খটকা লাগায়। জানা উঠে বসে সব ফুটেজগুলোকে একে একে রিভাইভ করে দেখতে থাকে এবং বারবার একটা জায়গায় এসে থেমে যায়। স্যার 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 এই দেখুন স্যার, হিসেব মিলে গেছে স্যার। ইস, আমি আগে দেখলে দেখুন স্যার, এই যে মিসিং মেয়েটা, এই মেয়েটার কাজরির গলার কাজটা দেখুন স্যার, আর বিয়ের সঙ্গে পাওয়া জিনিসগুলো দেখুন স্যার। বিষ্ণু একটা ফাইল আর একটা ছবি এগিয়ে দেয় জানার দিকে। পাপের জন্ম মগজ আর কর্মই হাত দুখান। যত পাপ এই দুই হাতে, সব শেষ হয়ে যাক, শেষ করে দে। আমি ওদের মরণ দেখি, রক্ত দেখি। সঙ্গীত কুঁজো হয়ে বসে দোলে। মিতুল আমার কাছে আর ফিরবে না। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। তখন অনেক রাত। আমি দরজা খুলে একেবারে থমকে গেছি। একজন দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমি জিজ্ঞেস করলাম, সে শুধু বলল, হাই রোডের ধারের জঙ্গলে খাদের পাশে বড় কষ্টে আছে, এখনই যান। আমি বারবার জিজ্ঞেস করলাম, কার কথা বলছেন? উত্তর দিল না, কেমন করে জানি চলে গেল। আজ সকাল থেকে সাধনা এসে বসেছিল থানায়। ইন্সপেক্টরের ব্যস্ততা দেখে কিছুই বলে উঠতে পারছিল না সে। শেষে দিন ফুরিয়ে আসছে, অথচ কাজের কাজ কিছু হলো না দেখে ছুটে গেছিল ইন্সপেক্টর জানার কাছে। সবটা শুনে আর সময় নষ্ট করেননি। ওরা ছুটে এসেছে সেই রহস্যময় ছেলেটার কথা মতো এই হাই রোডের ধারে। আর 2 দিন বাদে এসে আপনি এই কথা থানায় বলেছেন। একটা মোটা গাছের গোড়ায় দাঁড়িয়ে এক পুলিশি সার্মেও মাটিতে নাক গুজে গন্ধ নিচ্ছে কিছু। দুজন লোক কোদাল চালাচ্ছে ঝপাঝপ। ইন্সপেক্টর জানা সেদিকে তাকিয়ে সিগারেট টানছেন। উত্তেজনায় ধোঁয়ায় আবছা চারিদিক। সাধনা ভয় ভয় তাকায় ইন্সপেক্টর জানার দিকে। ভয় লাগছিল, আপনারা আমার কথা শুনবেন কিনা। সিগারেট খেতে খেতে এগিয়ে আসে জানা। ভ্রু মুচিয়ে প্রশ্ন করে, ছেলেটাকে কেমন দেখতে? যে একা, তার জন্য আমি থাকি। আমি তাকে ছেড়ে যাই না কখনো। আমাকে ক্ষমা করে দিও। সেদিন যদি আমি বুঝতে পারতাম, তবে আমার গাড়িতেই তোমায় নিয়ে নিতাম। তাতে কিছুই হতো না। সেদিন নয়, 2 দিন পর হতো। কত মেয়ে হারিয়ে যায়, কে রাখে তাদের খবর? গরিব ঘরের মানুষদের আবার হিসেবের খাতায় ধরে। একমাত্র তুমি আমায় চিনলে। ওই তোমার রুমালটা। আমার মনে ছিল সেদিন এত ঠান্ডার মধ্যেও তুমি রুমাল দিয়ে ঘাম মুছছিলে। গাড়ির ভিতরে যখন ওই রুমালটা দেখতে পেয়েছিলাম, তখন অস্পষ্ট হলেও তোমার কথা মনে এসেছিল। তাছাড়া তোমাকে মনে রাখার আরেকটা কারণও ছিল। তোমার চুলের গন্ধটা অনেকটা মিতুলের মতো। অশরীরই হাসে। সঙ্গীত সোজা হয়ে বসার চেষ্টা করে। আমি সেই লোকটাকে সেদিনেই দেখেছিলাম। তুমি ওর সঙ্গে গাড়িতে উঠেছিলে, আর 2 দিন পর দুর্ভাগ্যবশত আমার গাড়িতে করেই যাচ্ছিল কোথাও। তারপরেই অ্যাক্সিডেন্ট। রুমালটা না থাকলে। ওই রুমালের ভেতরেই মুখ চেপে ধরেছিল ওরা। আমি ছটফট করছিলাম। আমাকে নিয়ে যাচ্ছিল কোনো অন্ধকার ঘরের ভেতরে। ওখানে নোংরা শরীরে অপেক্ষা করছিল একটা হায়না। সিটিং মডেলের ফাঁদ ফেলে আরো মেয়েদের বিক্রি করেছিল ওরা। সব কটা শয়তান
ফাঁদ পেতে কুল কিনারাহীন গরিব মেয়েদের নিয়ে আসতো, যাতে হারিয়ে গেলে কেউ খোঁজ নিতে না পারে। আমাকেও তো হারিয়ে দিল। আমি নোংরা কাজে রাজি না হওয়াতে খুন করে পুঁতে দিল ওই জঙ্গলে। তারপর পাপের কাজের মাথা সেমন্তী সেন আর অমিত শঙ্কর দুজনে মিলে প্ল্যান করে ওই PA নরেন্দ্রর কাছে আমার সব জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দিয়েছিল গ্রামের বাড়িতে। সেখানে যাওয়ার পথেই উঠেছিল তোমার গাড়িতে। সেখানেই পড়েছিল আমার রুমালটা। দেখো দেখো, সব হিসেব আজ মিলে গেল, কিন্তু কাছেরই হারিয়ে গেল। বিনিয়ে বিনিয়ে মেলি স্বরে কান্নার রোল ওঠে। অন্ধকার ঘরের সঙ্গীত ভিন্ন অন্য কাউকে দেখা যায় না, তবুও সঙ্গীত ঘাড়ের কাছে হাত বোলায় যেন সান্ত্বনা দেয় কাউকে। চুপ চুপ, কষ্ট পেও না। তুমি তুমি কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়, কারণ তোমার চুল, গায়ের গন্ধ, তোমার চোখ সব মিতুলের মতো। তুমি পাশে থাকলে মনে হয় মিতুল আছে, তাই তাই তুমি যা যা চাও তাই তাই করেছি। শহরের অলি গলি ধেয়ে পুলিশ গাড়ি ছুটছে প্রবল বেগে। ইন্সপেক্টর জানা উত্তেজিত স্বরে ফোনে কথা বলে কারোর সঙ্গে। স্যার, উই আর ভেরি ক্লোজ টু দ্য কালপ্রিট। সব প্রমাণ আছে। আমি আর 2-3 ঘন্টার মধ্যেই সব আপডেট দিয়ে দেব। সাধনা বারুই, মানে লাস্ট ভিকটিমের মামি, আইডেন্টিফাই করেছে লোকটাকে। মেয়েটার বডিটাও পেয়ে যাবো আশা করছি। আমি শুধু আজ রাতের মতো সময় চাইছি। হ্যাঁ স্যার। না 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 স্যার, আমি কথা দিচ্ছি যা হবে আজ রাতের মধ্যেই হবে। হ্যাঁ স্যার, মিসিং বডি পার্টও আজও খুঁজে পাবো আশা করি। ওকে স্যার, ওকে, অনেক ধন্যবাদ। কান থেকে ফোন নামিয়ে রেখে তাড়াতাড়ি ইন্সপেক্টর। আরে টেনে চালাও, পাখি পালানোর আগেই ধরতে হবে। তারপরে 3টে খুনের মিসিং বডি পার্টগুলো। বেটা খুনগুলো করলো কেন কে জানে। কাজটির সঙ্গে তো দূর দূর কোথাও কোনো সম্পর্ক নেই, না আছে এই ছেলেটার কোনো ক্রিমিনাল রেকর্ড। স্যার, আমি বলছি স্যার, সব প্রশ্নের উত্তর ওর কাছেই হবে। ওই সঙ্গীত ছেলেটাই তো দিন 2 আগে নিজের থানায় গিয়ে দুর্গন্ধের রিপোর্টটা করে এসেছিল। কিছু জেনে থাকলে ওই জানবে স্যার। কাজরি, তুমি তুমি মিতুলের মতো আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে যেতে চাই না। তুমি ছিলে তাই ওরা শাস্তি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুন করেছি সব কটাকে। নরেন্দ্রকে আমি জেনে বুঝে মারিনি। তুমি আমাকে মোহচ্ছন্ন করেছিলে। পরের দিন রাতে গাড়ির ভেতর থেকে ওর কাটা হাত থেকে আমি চমকে উঠেছিলাম। কুকুরের মুখে ছুঁড়ে দিয়েছিলাম আমি। ঠিক একভাবে সেই সেমন্তী সেনের বাড়ির বাইরে নিজের রক্তে মাখামাখি জামা, এই বিশাল ছুরি আর প্যাকেটে হাতের কাটার টুকরো দেখে আমি অবাক হয়েছিলাম। উমেদ শঙ্করের বেলাতেও তাই। আমি বুঝতে পারিনি এত কিছু করেছে কিভাবে। তবে ওদের কাটা হাতের টুকরোগুলো কুকুরগুলো শান্তি করে খেয়েছে। তুমি খুশি তো কাজরি? খুশি, খুব খুশি। তবে এবার ছেড়ে যাবে না বলো? সবাইকে হারিয়ে হারিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। কেউ নেই আমার। এবার তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। বন্ধ ঘরের আধার জমা শীতল মেঝেতে সঙ্গীত মাথা রেখে শোয়। প্রশান্তিতে চোখ বুজে মনে হয় যেন কারোর কোলে মাথা রাখছে, আর যার কোলে মাথা দিয়েছে সে যত্ন করে বিলি কাটছে ওর চুলে। কিন্তু ফাঁকা ঘর আগের মতোই ফাঁকা। তবে সামনে থাকা আলমারির গায়ের কাছে প্রতিফলিত হচ্ছে একটা কালো আবছায়া। এই যে এই বাড়িটা। জানা গাড়ি থেকে নেমে দরজায় কড়া নাড়ে। বাড়িতে কেউ আছেন? দরজা খুলুন। ভিতর থেকে উত্তর আসে না।
ইন্সপেক্টর জানা চোখের ইশারায় বাড়িটা ঘিরে ফেলতে বলে, আবারও করা নাড়ে। দরজা খুলুন, দরজা না খুললে ভাঙতে বাধ্য হব। হ্যাঁ বিষ্ণু বলো, কি বডি পেয়েছো? পুলিশ এসেছে, তবে ওরা কিছুই প্রমাণ করতে পারবে না। তুমি ওদের সত্যিটা বলো। বিশ্বাস না করলেও বলো, প্রতিশোধ নেওয়ার জন্য আমার একটা শরীরের প্রয়োজন ছিল, তাই। সঙ্গীত চোখ বুঝেই বলে, আমার যদি জেল হয় তাতে আমার কিচ্ছু আসে যায় না কাজরি। জীবনে কিছু তো অন্তত করেছি, তুমি শান্তি পেয়েছ, এবার শুধু এভাবেই থেকে যাও। বন্ধ ঘরে অশরীরী দু চোখ দিয়ে জল করায়। থেকে যাবার উপায় নেই, সঙ্গে নেওয়ারও উপায় নেই। শুধু মনে রেখো, মরণের ওপারে অপেক্ষায় থাকবো আমি। দরজার বাইরে ইন্সপেক্টরের হুমকি শোনা যায়। এই যে সঙ্গীত বিশ্বা, তুই বের হয়ে আসবি নাকি দরজা ভাঙবো? পাড়ার লোক ভিড় করে আসে। কৌতূহলী কিছু পুলিশের ব্যারিকেডের পাশ ঘেঁষে ঢুকে আসে। গলা উঁচিয়ে বলে, স্যার ছেলেটা পুরো পাগল, বাবা মা নেই। বউটা ছেড়ে চলে যাওয়ার পরে একেবারে মাথাটা গেছে। সারাদিন ঘরের ভিতরে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, খালি নিজের মনে বিড়বিড় করে। সারা পুরো পাগলে গেছে স্যার। আর বুফ, কি পচা গন্ধ ঘরের ভিতর, মনে হয় যেন যেন ঘর নোংরা করে রেখেছে। আমরা এসব কমপ্লেন করেছিলাম বলে ব্যাটা আবার থানায় গিয়ে বলে এসেছে। জানা অপেক্ষা করে না, আর কনস্টেবলদের অর্ডার দেয়, ভেঙে ফেলো দরজা। সঙ্গীত আধার জমা শীতল মেঝেতে শুয়ে থাকে চুপ করে। বার দুই ডাকে, কাজরি, 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 কাজরি। উত্তর আসে না। সঙ্গীত একবার সোজা হয়ে উঠে বসে। আজ অনেকদিন বাদে ওর ভারে নুয়ে পড়া পিঠটা বড় সহজ লাগে, কিন্তু এমন তো চাইনি। ওই ভারটাই তো সহজাত হয়েছিল ভীষণভাবে, আর এই সহজভাবে ভীষণভাবে অসহনীয়। দরজা ভাঙার দুমদাম শব্দ সঙ্গীত শুনতে পায়। দুর্বল দরজার পাল্লা ভেঙে পড়বে যে কোনো সময়। সঙ্গীত অন্ধকার জমা শীতল মেঝেতে আবারও নুইয়ে দেয় শরীর। ক্লান্ত লাগে ভীষণ, দুই চোখ বুজে আসে। অবচেতন মনে ভেসে বেড়ায় কাজরির শেষ কথাগুলো। শুধু মনে রেখো, মরণের ওপারে অপেক্ষায় থাকবো আমি। সঙ্গীত এক ঝটকায় চোখ খুলে কড়িকাঠের দিকে তাকায়। এতক্ষণ শুনছিলেন অর্ণবী ঘোষ সাহার লেখা গল্প কাজরির মায়া। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন। Haunted 100